1985 সালে সরকার আনুষ্ঠানিকভাবে আহসান মঞ্জিল ইউরোপীয় স্থাপত্য শৈলীর নবাব আমলে এখানেই বসত রাজকীয় দরবার। আজ থেকে প্রায় 150 বছর আগে নবাব খাজা আব্দুল গনি আহসান মঞ্জিলের দোতলায় যাওয়ার জন্য নবাব স্যার খাজা আহসানুল্লাহ, নবাব সলিমুল্লাহ, ইনি হচ্ছেন সেই নবাব আব্দুল গনি। আমি এই মুহূর্তে আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছি। আজকে এই আহসান মঞ্জিলের ভিতরে ঘুরে ঘুরে দেখব কি কি আছে। চলেন শুরু করা যাক। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় মুঘল আমলে। তখন বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান কুমারটুলি এলাকায় ছিল একটি মনোরম বাগান বাড়ি, যার মালিক ছিলেন জমিদার শেখ ইনায়েতুল্লাহ। তিনি এখানে একটি বিলাসবহুল প্রমোদ ভবন নির্মাণ করেন, যার নাম ছিল রংমহল। পরবর্তীতে তার ছেলে শেখ মতিউল্লাহ সম্পত্তিটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসিরা এখানে একটি বাণিজ্য কুটি স্থাপন করে। বুড়িগঙ্গা নদীপথ ব্যবহার করে তারা মসলিন, রেশম, নীল ও অন্যান্য পণ্যের ব্যবসা পরিচালনা করত। 1830 সালে ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই সম্পত্তি কিনে নেন। তিনি পুরনো ফরাসি কুটিকে নিজের আবাসে রূপান্তর করেন এবং মসজিদ, আস্তাবল ও অন্যান্য ভবন নির্মাণ করেন। এই ঘটনায় আহসান মঞ্জিলের ইতিহাসে নবাব যুগের সূচনা। খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর তার ছেলে নবাব খাজা আব্দুল গনি সম্পত্তির দায়িত্ব নেন। তিনি পুরনো ভবনের পরিবর্তে একটি নতুন ইউরোপীয় স্থাপত্য শৈলীর রাজপ্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন। 1859 সালে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 13 বছর ধরে নির্মাণ চলে। 1872 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রাসাদটি দুটি প্রধান অংশে বিভক্ত ছিল: রংমহল, অন্দরমহল। নবাব খাজা আব্দুল গনি তার জ্যেষ্ঠ পুত্র খাজা আহসানুল্লাহর সম্মানে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। 1859 সালে নবাব খাজা আব্দুল গনি এই স্থাপনার নির্মাণ শুরু করেন। 1888 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাসাদের বড় ধরনের ক্ষতি হয়। পুনর্নির্মাণের সময় বর্তমানে বিখ্যাত গোলাপি রঙের গম্বুজ নির্মাণ করা হয়। এরপর 1897 সালের ভূমিকম্পেও ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও আবার সংস্কার করা হয়। 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরু পর্যন্ত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। এখানে নিয়মিত আসতেন ব্রিটিশ গভর্নর, ভাইসরয়, উচ্চপদস্থ কর্মকর্তা, দেশি বিদেশি অতিথিরা। আহসান মঞ্জিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় নবাব খাজা সলিমুল্লাহর সময়ে। তিনি এখান থেকেই তার অধিকাংশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনের ধারাবাহিকতায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। আহসান মঞ্জিল সেই সময়ে মুসলিম রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে নবাব পরিবারের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যায়। অর্থনৈতিক সংকটের কারণে নবাব পরিবার ধীরে ধীরে প্রাসাদ ছেড়ে চলে যায়। একসময় ভবনের অনেক কক্ষ ভাড়া দেওয়া হয়। ধীরে ধীরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং আশপাশে অবৈধ বসতি গড়ে ওঠে। 1974 সালে প্রাসাদটি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। নবাব খাজা আব্দুল গনি এই স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। 1972 সালে নির্মাণ কাজ শেষ হলে তার ছেলের নাম ছিল আহসান। তার ছেলের নাম অনুযায়ী এই ভবনটির নাম রাখেন আহসান মঞ্জিল। মঞ্জিলে নবাবদের যাতায়াত ছিল। এখানে নবাবদের প্রশাসনিক কার্যক্রম এবং বাসভবন দুটোই ছিল। এখন বর্তমানে এটি মিউজিয়াম হিসেবে ঘোষণা করেছে। এর ভিতরে নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে। তৎকালীন সরকার এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ভবনটি সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটিকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়। এর ফলে প্রায় ধ্বংসের মুখে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা পায়। এরপর 1985 সালে সরকার আনুষ্ঠানিকভাবে আহসান মঞ্জিল ও এর সংলগ্ন প্রায় 5.65 একর জমি অধিগ্রহণ করে। সংস্কার কাজ শেষে 20 সেপ্টেম্বর 1992 সালে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দরজার ডিজাইন, গেটের ডিজাইন সবকিছু যেন
সূক্ষ্ম হাতে তৈরি করেছেন। এই ভবনটি নির্মাণ করা হয় ইংরেজ আমলে। তখন ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামল চলছিল। ঠিক সেই সময় বাংলাদেশের নবাব খাজা আব্দুল গনি এই ভবনটি নির্মাণ করেন। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে এই ভবনটি যে নির্মাণ করেন, সেই নির্মাণ শ্রমিকরা কতটা পরিশ্রম করে নিপুণ হাতে কত মেধা খাটিয়ে এই সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন, যা ১৫০ বছর পরেও টিকে আছে। এই ইংরেজ আমলের এই প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে। প্রদর্শনী গ্যালারির দিকে যাব, দেখি গ্যালারিতে কি কি আছে। চলেন ঘুরে দেখা যাক। বর্তমানে জাদুঘরের ২৩টি গ্যালারিতে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, রাজকীয় পালঙ্ক, ঝাড়বাতি, মূল্যবান চীনামাটির বাসন, রূপা ও কাচের সামগ্রী, অস্ত্র শস্ত্র, পোশাক, প্রতিকৃতি, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ এবং নানা ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এসব সংগ্রহশালা দর্শনার্থীদের ১৯ ও ২০ শতকের ঢাকার নবাব পরিবারের জীবনযাত্রা, ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বাস্তব ধারণা দেয়। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয়, এটি ঢাকার নবাব পরিবারের উত্থান পতনের সাক্ষী, ব্রিটিশ শাসনামলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র, উপমহাদেশের মুসলিম রাজনীতির ইতিহাসের একটি স্মারক এবং বাংলাদেশের অন্যতম মূল্যবান ঐতিহ্য। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদ আজও পুরান ঢাকার গৌরব, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। দর্শক, এখানে সংরক্ষিত আছে ১৫০ থেকে ২০০ বছর আগের চিকিৎসার সরঞ্জামাদি, বিভিন্ন যন্ত্রপাতি। নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, নবাবদের ব্যবহৃত নিদর্শন, নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন নিদর্শন। কত সুন্দর নিদর্শনগুলো। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতার নেতৃবৃন্দ। মাঝখানে সলিমুল্লাহ খান। দর্শক, আজ থেকে ১৫০ বছর আগেও মানুষ যে খেলাধুলা করত, তার একটি সুন্দর নিদর্শন এখানে বল পর্যন্ত সাজানো আছে। দেখেন, তখনকার সেই ব্রিটিশ সময়েও যে খেলাধুলা মানুষের কাছে অনেক প্রয়োজনীয় ছিল, তা এই ভিডিওতে বোঝা যাচ্ছে। এই যে বল খেলা, এই বল দিয়েই খেলতেন। এই যে খেলার লাঠি, সেই আমলের সিন্ধুক, সবচেয়ে বড় সিন্ধুক হচ্ছে এটি।
এটা হচ্ছে লোহার সিন্ধুক। নবাব সলিমুল্লাহ, নবাব স্যার খাজা আহসানুল্লাহ, ইনি হচ্ছেন সেই নবাব আব্দুল গনি। এনার ছেলের নাম অনুসারে এই ভবনের নাম রাখা হয় আহসান মঞ্জিল। খাজা আতিকুল্লাহ, খাজা নাজিমুদ্দিন। বড় আলমারি, নবাবদের ব্যবহৃত জিনিসপত্র আসবে। নবাবী আমলের ঝাড়বাতি। আমি এখন এই প্রাসাদটির দ্বিতীয় তলায় অবস্থান করতেছি। এখন উপরের দিকে যাচ্ছি। অনাথ বন্ধুগুহ ব্যারিস্টার আব্দুর রসুল, মাওলানা মোহাম্মদ আলী, স্যার সৈয়দ আহমেদ খান, মীর আশরাফ আলী, নবাব মহসিন মুলক, মুকুন্দ দাস, হাজী মোহাম্মদ মহসিন। নবাবদের ব্যবহৃত সিল, কাকা, সেই সময়কার মুদ্রা, বেদ, স্মারক বেদ, সিল, নবাবী চেয়ার, নবাবী হুকা, নবাবী আমলে ব্যবহৃত চাকু, প্রিয় দর্শক, আগের মানুষ হলেও তারা কতটা আধুনিক চিন্তা ভাবনার ছিল তা এই সিঁড়িটি দেখলে বোঝা যায়। দেখেন নিচ থেকে ছাদে যাওয়ার জন্য এই সিঁড়িটা কিভাবে কত নিখুঁত নৈপুণ্য কাজের মাধ্যমে বানিয়েছেন। কত ছোট্ট একটা জায়গার মধ্যে কত সুন্দর সিঁড়ি বানিয়েছে। নবাবী আমলের আসবাবপত্র, নবাবী আমলের চেয়ার, সাদা সিমেন্টের ভাস্কর্য একজন সৈনিকের। 150 বছর আগের টাইপ মেশিন। বই রাখার আলমারি, নবাবী আমলের জিনিসপত্র, কত সুন্দর স্টাইলিশ চেয়ার চিন্তা করা যায়। 150 বছর আগে এরকম স্টাইলিশ চেয়ার এবং স্টাইলিশ টেবিল যে তারা ব্যবহার করতেন তাই নিদর্শনগুলো দেখলেই বোঝা যায়। পানির ড্রাম, এই সময়কার পানি ট্যাপ, বালতি, মগ, যেখানে একটি পানির ট্যাপ, এই যে অলঙ্কৃত হাঁড়ি আর পানি
শোধনের যে যন্ত্র সেটা তখনও ছিল, দেখেন। এখন যেটা আমরা ফিল্টার ইউজ করি, পানির ট্যাপগুলো কত আধুনিক ছিল। গ্লাস, নবাবী আমলের আলমারি, খাট, খাটের উপরে বিছানা সাজানো আছে। ড্রেসিং টেবিল, বৈদ্যুতিক হিটার, বিভিন্ন জিনিসপত্র, কেরোসিনের চুলা, ব্যবহৃত জিনিসপত্র। দর্শক, এটা হচ্ছে বৈদ্যুতিক পাখা। পাখাটা দেখেন। আর এটা হচ্ছে কেরোসিন বাতি, কেরোসিন চালিত পাখা। কেরোসিন দিয়েও পাখা চলত। চিন্তা করা যায় কত বুদ্ধি ছিল তাদের। সব ঝাড়বাতি, বিভিন্ন কেরোসিনের বাতি। এটা হচ্ছে ড্রয়িং রুম। সেই তখনকার সময়ের জিনিসপত্র এখনো আছে ড্রয়িং রুমে। দেখেন সেই বালিশ, সেই চেয়ার। কতটা উন্নত ছিল। এই অলঙ্কৃত ঢাল, এখানে একটি ঢাল দেখা যাচ্ছে। এটি আহসান মঞ্জিলের রঙ্গমহল। নবাব আমলে এখানেই বসত রাজকীয় দরবার, সঙ্গীত ও সাংস্কৃতিক আসর। দেশি বিদেশি অতিথিদের অভ্যর্থনা এবং গুরুত্বপূর্ণ আয়োজনের কেন্দ্র ছিল এই রংমহল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।